আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, অনুধাবনমূলক প্রশ্ন তোমার সৃজনশীলের খ নম্বরের জন্য যেমন দরকারি, আবার সংক্ষিপ্ত আসে যে আলাদা করে ওখানের জন্য কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে একই সাথে আমাদের দুইটা কাজ হয়ে যাচ্ছে। চলো আমরা পড়ি। কি বলছে প্রথমে? বাসি খাবার খাওয়া অনুচিত। এক নম্বর প্রশ্নটা কি? বাসি খাবার খাওয়া অনুচিত, ব্যাখ্যা করতে বলছে। এখন বাসি খাবার খাওয়া কি জন্য অনুচিত? সবার প্রথমে তো ওর হচ্ছে স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই না? যখন কোনো একটা খাবার বাসি হয়ে যায় তখন আমরা ফার্স্ট অফ অল দেখতে পাই যে ওর স্বাদ নষ্ট হয়ে গেছে, যেটা খাইতে মজা লাগে না। এখন স্বাদ নষ্ট হয়েও যদি মানে যে টেস্টে আছে, ধরো তুমি ওইটা তাও খেয়ে ফেললা, এরপরেও তোমার ক্ষতি হবে কি জন্য? কারণ ওইখানে ভিতর তোমার অণুজীবের আক্রমণে কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয়ে যায়। মানে খাবার যখন ভাইরাস ব্যাকটেরিয়া মানে খোলায় যখন আমরা রেখে দিই, তখন ওগুলাতে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে বা অণুজীব আক্রমণ করে, জীবাণু ওখানে বৃদ্ধি পাইতে থাকে। তাহলে ওই জীবাণুগুলো যখন ওখানে আক্রমণ করতেছে, ওখানে কিছু কেমিক্যাল রিয়াকশন ঘটে এবং বিষাক্ত উপাদান তৈরি হয়। এই বিষাক্ত উপাদানগুলো টক্সিন বা বিষ। এখন এই টক্সিনগুলো যখন তুমি খেয়ে ফেলতেছো, ওইটা কিন্তু পরবর্তীতে তোমার পরিপাকতন্ত্রে যে সমস্যা করবে। কি করবে দেখো তো? টক্সিনের প্রভাবে তোমার ফুড পয়জনিং হইতে পারে। ফুড পয়জনিং কি, ওইটা আমরা পরের প্রশ্নটায় পড়বো। তারপরে হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রে যদি আক্রমণ হয়, মানে ওই জীবাণুগুলো যখন যাচ্ছে, টক্সিনগুলা ওগুলো যদি তোমার স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু নার্ভ সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। এরপরে আবার হচ্ছে তোমার কি বলতে পারি, মানে পুষ্টি তো তুমি পাচ্ছই না, উল্টা তোমার আরো ক্ষতি হচ্ছে। এই জন্য আমরা বাসি খাবার অবশ্যই হচ্ছে পরিহার করব। রোগ জীবাণুর আক্রমণের কারণে ওখানে টক্সিন তৈরি হয়। টক্সিনটা তোমার শরীরের ভিতরে প্রবেশ করলে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে তোমার কোষের ক্ষেত্রে, কারণ ওই টক্সিনগুলো তো তোমার কোষ পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে কোষে ক্ষতি হইতে পারে, তোমার আন্ত্রিক যে গোলযোগ তৈরি হইতে পারে। এরপরে হচ্ছে আবার এখানে দেখো কি বলছে, স্নায়ুতন্ত্রে যদি আক্রমণ হয়, ওইটা কিন্তু তোমার মৃত্যুর কারণও হইতে পারে। তাহলে এত এত ক্ষতিকর দিক জানার পরে তো আমরা অবশ্যই এই খাবারগুলা পরিহার করব। এরপরে কি বলছে? ফুড পয়জনিং বলতে কি বুঝো? ফুড পয়জনিং হচ্ছে ওই যে টক্সিন তৈরি হইলো তোমার অণুজীব বা জীবাণুর আক্রমণে, যখন খাবারে টক্সিনটা তৈরি হচ্ছে, ওই টক্সিন যখন তুমি খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলতেছো, তখন তোমার দেহের অভ্যন্তরে যে বিষক্রিয়াগুলো দেখা যাবে, বীজ গ্রহণ করলে অবশ্যই বিষক্রিয়া দেখা যাবে। তাহলে ওই বিষক্রিয়াগুলোই হচ্ছে তোমার ফুড পয়জনিং। প্রাকৃতিক বা পরিবেশগত বিভিন্ন কারণে কোনো খাদ্য সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় এবং খাওয়ার উপযুক্ত থাকে না। অবশ্যই অণুজীব আক্রমণ করে, এমন খাবারকে বাসি বা নষ্ট খাবার বলে। এখন খাদ্য নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ, ব্যাকটেরিয়া বা অণুজীবের আক্রমণ। তাহলে যে ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্যান্য জীবাণুর আক্রমণ। নষ্ট খাদ্যে এই জীবাণুগুলো নানা ধরনের বিষাক্ত উপাদান তৈরি করে, যেগুলোকে আমরা কি বলি? টক্সিন বলি। টক্সিন মানে বিষ। কিছু টক্সিন মানবদেহে প্রবেশ করলে শারীরিক সমস্যা তৈরি করে, কখনো কখনো এতে খাদ্যজনিত অসুস্থতা বা ফুড পয়জনিং ঘটতে থাকে। তুমি যখন খাচ্ছ, এটা যখন পাকস্থলিতে যাচ্ছে, পাকস্থলিতে ওই জীবাণুটা আক্রমণ করলে তোমার পাকস্থলিতে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসার হইতে পারে। এরপরে আরও যে আমাদের পরিপাকতন্ত্র আছে, ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, ওখানে যখন চলে যাবে জীবাণুটা, ওখানে যখন সংক্রমিত করবে, তখন আমরা কি বলবো? পেপটিক আলসার যেটাকে বলে। তাহলে এই যে সমস্যাগুলা, অথবা বুক জ্বালা পোড়া করা, খাবারে অরুচি বা অনীহা তৈরি হওয়া, এগুলো হচ্ছে আমাদের ফুড পয়জনিং এর মাধ্যমে। কখনো কখনো হচ্ছে তোমার লুজ মোশনও হইতে পারে। এই সমস্যাগুলো হচ্ছে আমরা ফুড পয়জনিং এর মাধ্যমে দেখতে পাই। এরপরে কি বলছে দেখো তো? এইডসকে মরণ ব্যাধি বলা হয় কেন? এইডস কি? এইডস হচ্ছে এইচআইভি ভাইরাসের কারণে হওয়া একটা রোগ। এইচআইভি ভাইরাসের কারণে হওয়া একটা রোগ। তাহলে রোগটার জন্য দায়ী ভাইরাসটাকে এইচআইভি, আর রোগটার নাম হচ্ছে এইডস। ভাইরাসটা হচ্ছে এইচআইভি, রোগটার নাম হচ্ছে এইডস। এখন এটাকে মরণ ব্যাধি কেন বলতেছি? কারণ এইডস যখন হচ্ছে, ও কি করে? তোমার দেহে শ্বেত রক্তকণিকার কাজ করার ক্ষমতা বা শ্বেত রক্তকণিকাকে নষ্ট করে ফেলে। এখন আমরা কি জানি? শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহে জীবাণু ভক্ষণ করার কাজ করে, আমাদের অ্যান্টিবডি তৈরি করে, ইমিউন সিস্টেমটা শ্বেত রক্তকণিকাই হচ্ছে ঠিক রাখে। মানে বাইরে থেকে কোনো জীবাণু যদি প্রবেশ করে, সেক্ষেত্রে ব্রেন ওকে একটা সিগন্যাল পাঠায় যে দেখো বাইরে থেকে কিছু একটা জীবাণু প্রবেশ করছে, তুমি ওকে ধ্বংস করে ফেলো, বা এটা কি জিনিস, বাইরে থেকে কেন আসছে। তখন শ্বেত রক্তকণিকা কি করে? দল বেঁধে যায়। ও যাওয়ার সময় ওর আকৃতিটা এরকম পরিবর্তন করে যায়, অ্যামিবার মতো হয়ে যায়। শ্বেত রক্তকণিকা আগে কিন্তু এরকম গোলাকার থাকে, এরপরে কাজ করতে যাওয়ার সময় ও এরকম অ্যামিবার মতো হয়ে যায়। এখন এই যে জীবাণুটা, ও কি করবে? জীবাণুটাকে নিজের ভেতরে নিয়ে নিবে। এখন দেখো ওর আকৃতিটা পরিবর্তন করতেছে, এই যে আকৃতি পরিবর্তন করবে, দেখো অনেকটুকু নিজের ভিতরে নিয়ে নিছে। এরপরে
পুরাটুকু নিজের ভিতর নিয়ে ওর ভিতরে যে এনজাইমটা আছে ওই এনজাইম এই জীবাণুর উপর ক্রিয়া করবে এবং জীবাণুটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করবে। তাহলে যে শ্বেত রক্তকণিকা কি করতেছে, জীবাণু ধ্বংস করতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেছে, তারপর হচ্ছে তোমার অ্যালার্জি প্রতিরোধ করে, এই যে ইমিউন সিস্টেম সবকিছুই হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা করে। কিন্তু এইচআইভি ভাইরাসটা শ্বেত রক্তকণিকাকেই নষ্ট করে ফেলে, যার জন্য শ্বেত রক্তকণিকা যদি নষ্ট হয়ে যায় তখন তোমার দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে ওইখান থেকে তোমার বডি আর উতরে মানে বের হইতে পারবে না, বডি হচ্ছে আক্রান্ত হয়ে যাবে। তাহলে যখন কোনো একটা জীবাণু আক্রমণ করবে তারপরে অন্য কোনো জীবাণু মানে একটা রোগ হইলে দেখবা পরপর হচ্ছে আরও রোগ আসতে পারে। তোমার ঠান্ডা লাগলে কিছুদিন পরে দেখবা জ্বর আসছে, এখন ওই জ্বর থেকে তুমি আর উঠতে পারবা না, মানে এরকম হয়ে যায় ব্যাপারটা। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা তোমার দেহে নাই, তুমি ঔষধ খাচ্ছ জ্বরের ঔষধ, কিন্তু তবুও তোমার রোগটা ভালো হচ্ছে না। এইডসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই বা কোনো চিকিৎসা আবিষ্কার হয় নাই। এখন এই যে তোমার বিভিন্ন রোগ বাসা বাঁধতেই আছে তোমার দেহের ভিতরে, এক সময় এই যে এত রোগের চাপে তুমি হচ্ছে অনেক বেশি নাজুক হয়ে যাবা বা কাবু হয়ে যাবা রোগের কারণে, তারপর হচ্ছে তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বা। এই রোগ যদি একবার হয় সেক্ষেত্রে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য এই এইডসকে কিন্তু মরণ ব্যাধি বা ঘাতক ব্যাধি বলা হয়। এইডস কিভাবে ছড়ায় বলো তো? তরল পদার্থের আদান প্রদানের মাধ্যমে, রক্ত বা তোমার হচ্ছে লালা, বীর্য, এইগুলো যখন আদান প্রদান হয় তখন তোমার এই এইডসটা অনেক দ্রুত ছড়ায়। এটা কিন্তু তোমার ছোঁয়াচে না, এমনিতে ছোঁয়াচে না, কিন্তু যখন এই তরল পদার্থ আদান প্রদান হবে তখন আবার ছোঁয়াচে, মানে ধুমায় মানে একজন থেকে আরেকজনের ছড়ায়। তাহলে এই যে কোনো চিকিৎসা নাই, এই জন্যই হচ্ছে ওকে মরণ ব্যাধি বলা হচ্ছে। তামাকজাত দ্রব্য সেবন ক্যান্সার সৃষ্টি করে কেন? মানে এই যে সিগারেট, বিড়ি এগুলা খাইলে কি জন্য ক্যান্সার হচ্ছে? তামাকজাত দ্রব্য বিশেষ করে সিগারেট ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তামাক থেকে নির্গত যে নিকোটিন, এই যে এটাই হচ্ছে সব সব সমস্যার মূল। নিকোটিনটার কারণেই আমাদের কি হয়, ওই মানে কিছুক্ষণের জন্য ভালো লাগে, মানে নেশা তারা করে কেন? কারণ সাময়িকভাবে কিছু আনন্দ বা সাময়িক কিছু উত্তেজনা ওরা অনুভব করে, যার জন্য ওই সময়টুকু ভালো লাগে। কিন্তু ওই নার্ভ সিস্টেমে হঠাৎ করে এরকম উত্তেজনা সৃষ্টি হচ্ছে না, নার্ভটা কিন্তু ড্যামেজ হয়ে যাইতে থাকে। তাহলে এই যে তোমার নিকোটিন, এটা শরীরে অত্যন্ত ক্ষতিকর। নিকোটিন যখন রক্তের সাথে মিশে যাচ্ছে, রক্ত যত ওদিকে ফ্লো করে সব জায়গায় হচ্ছে নিকোটিনটা ছড়ায় যায়। এখন রক্ত যখন আমাদের হার্টে যায় পাম্প হওয়ার জন্য, তখন হার্টকে ক্ষতিগ্রস্ত করে। রক্ত যখন ফুসফুসে যায়, ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। আবার যখন কিডনিতে যায় পরিশুদ্ধ হওয়ার জন্য, তখন কিডনিকেও ক্ষতিগ্রস্ত করে। তাহলে দেখো, এই যে শারীরিক মানসিক নার্ভ নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু তোমার মেন্টাল যেই চিন্তা ভাবনা, তোমার সৃজনশীল কাজকর্ম করার যে ক্ষমতা, ওইসব কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে শারীরিক মানসিক দুই ধরনেরই সমস্যা কিন্তু এই নিকোটিন আমাদের করতেছে। এখন ধূমপানের মাধ্যমে নিকোটিন ছাড়াও আরও অনেক বিষাক্ত রাসায়নিক পদার্থ শরীরে প্রবেশ করে, যা কোষের ডিএনএতে পরিবর্তন ঘটায়। এই মিউটেশন বা জিনগত পরিবর্তন ক্যান্সারের সূচনা করে। দেখো, মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। তোমার ডিএনএ একটা সিকোয়েন্সে থাকবে, ওই সিকোয়েন্সটাকে এলোমেলো করে দিলে ওইখানে কিন্তু মানে জিনগত ঝামেলা লেগে যাবে, তোমার বৈশিষ্ট্য এলোমেলো হয়ে যাবে। তাহলে এইখানে কি হচ্ছে, এলোমেলোটা হওয়ার কারণে ক্যান্সার তৈরি হচ্ছে। এখন এই যে ক্যান্সার তৈরি, আমরা কি জানি, ছোটবেলা থেকেই কিন্তু আমরা এরকম বিজ্ঞাপন বা বিভিন্ন জায়গায় এই কথাটা শুনে থাকি যে তোমার সিগারেট খেলে হচ্ছে ক্যান্সার হয়, এরকম একটা কথা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনছি। তাহলে মেইনলি ক্যান্সার হওয়ার কারণটা কি? ক্যান্সার হওয়ার কারণটা হচ্ছে ওই যে ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো বা নিকোটিনটা, এটা যখন শ্বাসনালীর ভিতর দিয়ে চলে যাচ্ছে, মানে সরাসরি তো তোমার ধোঁয়াটা প্রথমে শ্বাসনালীতে যায়, এরপরে তোমার রক্তের সাথেও মিশে যায়, তারপরে হচ্ছে রক্ত যত দিকে ফ্লো করে ওই সব দিকে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে এই যে তোমার নাক মুখ দিয়ে যখন ধোঁয়াটা ঢুকতেছে, শ্বাসনালী, অন্ননালী সব জায়গায় হচ্ছে এই বিষাক্ত পদার্থটা গিয়ে তোমার ক্যান্সারের মতো এই ভয়ঙ্কর রোগের ঝুঁকিটা কিন্তু বাড়ায় দিচ্ছে। এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলছে, কোন রোগে ত্বকে রঞ্জক পদার্থ জমে? কোন রোগ হইলে ত্বকের নিচে রঞ্জক পদার্থ জমতেছে? এটা হচ্ছে পেলেগ্রা রোগ। পেলেগ্রা রোগ এটা হচ্ছে তোমার পুষ্টি উপাদানের অভাবজনিত একটা রোগ। ধরো ভিটামিন বি সমৃদ্ধ খাবার যদি পর্যাপ্ত পরিমাণে না খাও বা প্রোটিন সমৃদ্ধ খাবার যদি না খাও, সেক্ষেত্রে কিন্তু এই পেলেগ্রা রোগটা হইতে পারে। এখন এই যে রোগটা হইলে কি হয়, ত্বকের নিচে রঞ্জক পদার্থ জমে, মেইনলি হচ্ছে তোমার লাল রঙের, ওই যে লালচে রঙের স্পট পড়ে আর কি। এবং সূর্যের আলোতে যদি যাও সেক্ষেত্রে ওই মানে সমস্যাটা আরও দ্রুত বৃদ্ধি পাবে। এখন নিয়াসিন, যেটাকে আমরা কি বলি, ভিটামিন B3, অথবা নিকোটিনিন যেটা হচ্ছে B5, এগুলার অভাবে এই পেলেগ্রা রোগটা হইতে পারে।
এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে কি হয়, ত্বক খসখসে হয়ে যায় এবং ত্বকের উপরে হচ্ছে লাল লাল স্পট পড়তে দেখা যায়। এরপরে এছাড়াও জিভে রঞ্জক পদার্থ জমা হয়, মানে পুরো দেহে যেহেতু রঞ্জক পদার্থ জমা হচ্ছে, জিহ্বায়ও হচ্ছে তোমার এরকম রঞ্জক পদার্থ জমা হয়, জিভের এট্রফি হয়। এরপরে আসো কি বলছে, মানুষের দৈহিক ওজনের 60 থেকে 70% পদার্থটি থাকা প্রয়োজন কেন? 60 থেকে 70% পদার্থটা কি? ওটা হচ্ছে পানি। আমরা কি জানি, মানুষের দৈহিক যতটুকু ওজন, ওই ওজনের 60 থেকে 70% হচ্ছে পানি। তাহলে প্রশ্নটা এরকমও হইতে পারে, অথবা জিজ্ঞেস করতে পারে পানি শরীরের জন্য প্রয়োজন কেন, এরকম ভাবেও আসতে পারে। তাহলে একই কথা, 60 থেকে 70% পদার্থটা হচ্ছে পানি। দেখো কি বলছে, এখন পানি যে থাকতেছে আমাদের দেহে, যে এত মানে অর্ধেকের বেশি যে পানি থাকতেছে, পানি যদি না থাকতো তাহলে কিন্তু কোষ বেঁচে থাকতে পারতো না। আমরা জানি কোষের ভিতরে তোমার প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজমের মূল ভিত্তি হচ্ছে তোমার পানি, যার জন্য পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়, কারণ পানি ছাড়া একটা জীব কোষ কখনোই বেঁচে থাকতে পারবে না। আর প্রোটোপ্লাজম যেটা আমি বলতেছি, প্রোটোপ্লাজম হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে থাকা অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো পদার্থ। এখন এই যে জেলির মতো পদার্থ, এটাতে তোমার পানি থাকতে হবে, পানি না থাকলে তো জেলি শুকায় যাবে, কোষ শুকায় যাবে, কোষীয় অঙ্গাণুগুলো মরে যাবে। তাহলে এই যে একটা কোষকে বাঁচিয়ে রাখার জন্য পানি প্রয়োজন। এই যে দেহ কোষের গঠন, কোষের যাবতীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া পানি ছাড়া কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। এমনকি আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড়, এই সব কিছুই হচ্ছে তোমার মানে গঠনের জন্য, অঙ্গ গঠনের জন্য পানি প্রয়োজন। তাহলে দেহের এই যে গুরুত্বপূর্ণ কাজগুলা, শারীরবৃত্তীয় কাজ, যেটা শারীরবৃত্তীয় ছাড়াও বিপাকীয় কার্য সম্পাদনের জন্য, শারীরবৃত্তীয় বিপাকীয় এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের শরীরে পানি প্রয়োজন। এছাড়াও পানি কি করে, তাপীয় ব্যালেন্সটা কিন্তু বজায় রাখে, তাপের ভারসাম্য বজায় রাখে। তাহলে এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, বিপাক কার্য সম্পন্ন করা, এই সবগুলা কাজ পানি ছাড়া কিন্তু সম্ভব হইতো না। তাহলে আমাদের দেহে 60 থেকে 70% পানি থাকা প্রয়োজন, বা পানি শরীরের জন্য এই কাজগুলো করার জন্য প্রয়োজন। এরপরে আসো কি বলছে, অতিরিক্ত শর্করা শরীরের ক্ষতির কারণ। আচ্ছা, অতিরিক্ত শর্করা যদি তুমি গ্রহণ করো, নর্মালি শর্করা কি করে, আমাদের দেহে বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদন করে। এখন এই যে শক্তি উৎপাদন করতেছে, যতটুকু শক্তি তুমি খরচ করতেছো অতটুকু শক্তি রিপেয়ার হচ্ছে বা জমা হয়ে ফুলফিল হয়ে যাচ্ছে, কিন্তু এক্সট্রা যে শর্করাটুকু, ওগুলা কি হবে, ধরো তুমি আজকে কোনো পরিশ্রম করলা না, কিন্তু খাবার খেলা অনেকগুলা, এখন এই খাবারগুলো তো তোমার শরীরে মানে বার্ন হইল না, খরচ হয় নাই, রয়ে গেছে জমা হয়ে। তখন এই যে জমা হয়ে যাচ্ছে, জমা হইলে ওগুলো হচ্ছে আমাদের চর্বি আকারে জমা হয়, পেটে মেদ জমে না, ওই মেদটা হচ্ছে এই এক্সট্রা খাবারগুলা যেগুলা বার্ন হচ্ছে না, ওগুলা যায় জমা হয়ে যায়। তাহলে শর্করা দেহের জন্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, কিন্তু খাদ্যে শর্করার পরিমাণ চাহিদার তুলনায় যদি বেশি হয়ে যায়, তখন কি হবে, ওটা মেদ আকারে জমা হবে। মেদ আকারে জমা হইলে বুঝতেই পারতেছো, চর্বি জমা হইলে আমরা শরীর হচ্ছে তোমার স্থূল হয়ে যাবে, কখনো কখনো ডায়াবেটিক্সও কিন্তু হইতে পারে, কারণ শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তখন আমরা ডায়াবেটিক্স বলি ওই রোগটাকে। তখন আমরা কি করি, ইনসুলিন গ্রহণ করি, ইনসুলিন গ্রহণ করলে ওই শর্করার পরিমাণ আরেকটু কমে আসে। তাহলে এই যে বহুমূত্র বা ডায়াবেটিক্সের বাংলা হচ্ছে তোমার বহুমূত্র, তাহলে এই যে বহুমূত্র রোগটাও হইতে পারে। এছাড়াও যখন তুমি অতিরিক্ত পরিমাণে শর্করা খাচ্ছ, ওইটা কিন্তু তোমার চর্বি আকারে, মানে মেদ বলতে তো আমরা চর্বি বুঝতেছি, চর্বি আকারে যেমন জমা হয়, তেমন যকৃতে এটা তোমার প্রোটিন আকারেও কিন্তু মাঝে মাঝে জমা হইতে পারে। তাহলে অতিরিক্ত শর্করা গ্রহণ বা অতিরিক্ত যে কোনো খাদ্য যদি তুমি গ্রহণ করো, সেটা দেহে সঞ্চিত অবস্থায় থাকবে, কিন্তু শর্করা যেটা, এটা হচ্ছে তোমার মানে বেশি সঞ্চিত হইলে ক্ষতির কারণ হয়ে যায়। এরপরে শুকনা ফল, তারপরে জিরা জাতীয় খাদ্য খাওয়া প্রয়োজন কেন? শুকনা ফল এই জন্য খাওয়া প্রয়োজন কারণ সেখানে হচ্ছে তোমার রাফেজ থাকে বা আঁশ থাকে। শাকসবজি, ফলমূল এগুলো হচ্ছে আমাদের রাফেজের অনেক ভালো উৎস। খনিজ লবণ, ভিটামিনও আছে, ওইটা আলাদা বিষয়, কিন্তু রাফেজ যে উপাদানটা, রাফেজ হচ্ছে তোমার খাদ্য আঁশ, যে পুষ্টিটা আমাদের দেহ কিন্তু পায় না, মানে কোনো পুষ্টি পায় না, কিন্তু তবুও খাইতে হবে। কি জন্য বলো তো? শাকসবজি তুমি যদি খাও, খনিজ লবণগুলো তুমি পাবা, কিন্তু ওইখানের ভিতর আরেকটা উপাদান থাকে সেলুলোজ, মানে শাকসবজির মেইন যে উপাদানটা সেলুলোজ। এই যে দেখো, রাফেজ মূলত সেলুলোজ দ্বারা গঠিত। এখন এই সেলুলোজ মানুষের দেহে অ্যাবজর্ব হয় না। কি জন্য? মানুষের দেহে সেলুলেজ এনজাইমটা নাই। সেলুলোজকে ভাঙার জন্য লাগে হচ্ছে আমাদের সেলুলেজ।
সেলুলোজকে ভাঙার জন্য লাগে সেলুলেজ, যেটা মানুষের দেহে নাই। কার দেহে আছে বলো তো? গরু ছাগলের দেহে। ওরা যখন ঘাস খায়, শাকসবজি, মানে শাকসবজি বলতে তো আমরা ঘাস পাতাই বুঝি, তাহলে এই যে ঘাস পাতাগুলা, শাক পাতাগুলা গরু যখন খাচ্ছে ও কিন্তু এই শক্তিটা পাচ্ছে, কারণ গরুর দেহে হচ্ছে তোমার সেলুলেজ থাকে। তাহলে মানুষ পুষ্টিটা পাচ্ছে না, তবুও খাইতে হবে কি জন্য? কারণ এটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য, তারপরে হৃদরোগ, ডায়াবেটিক্স, এই বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদেরকে বাঁচায় রাখে। তারপরে তোমার বৃহদান্ত্রের কোনো সমস্যা, মানে আন্ত্রিক সমস্যা বা কোলন ক্যান্সার, এগুলো কিন্তু রাফেজ জাতীয় খাবার, মানে এই যে শুকনা ফল, জিরা, এগুলা খাইলে কিন্তু আমরা মানে ওখান থেকে নিস্তার পাইতে পারি। তাহলে এগুলো খাওয়া প্রয়োজন কেন? এই যে সমস্যাগুলা, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ডায়াবেটিক্স, এইগুলা থেকে প্রতিরোধ বা প্রতিকারের জন্য আমাদের এই রাফেজ খাইতে হবে। কোষ্ঠকাঠিন্য কি জিনিস? এটা হচ্ছে তোমার মল শক্ত হয়ে যাওয়ার মতো একটা সমস্যা, মলের পরিমাণ শক্ত হয়ে যায়। তারপরে এই রাফেজ কি করে? আমাদের শরীরের জন্য উপকারী, পুষ্টি দিচ্ছে না ঠিক আছে, কিন্তু অন্যান্য দিক বিবেচনা করলে এটা দরকার, যার জন্য এই খাবারগুলো আমাদের খাওয়া প্রয়োজন। এরপরে কি জিজ্ঞেস করছে যে ভিটামিন দেহের জন্য প্রয়োজন হয় কেন? আচ্ছা, ভিটামিন হচ্ছে অবশ্যই প্রয়োজন, কারণ ভিটামিন যদি তুমি না খাও সেক্ষেত্রে তোমার দেহে ভিটামিনের অভাবজনিত সমস্যাগুলো দেখা যাবে। বিভিন্ন ধরনের সিমটম আমরা দেখতে পাই, যেমন ভিটামিনের অভাবে কিন্তু তোমার চোখ, তারপরে দাঁত, ত্বক, মানে বাহ্যিকভাবে দেখা যায় এই সমস্যাগুলো তৈরি হবে। যেমন তুমি যদি ভিটামিন সি না খাও পর্যাপ্ত পরিমাণে, তোমার দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাবে, তখন তুমি সুন্দর করে হাসি দিতে পারবা না, দাঁত ক্ষয় হয়ে যাবে। এরপরে রিকেটস যদি হয়, রিকেটসের ক্ষেত্রে কি হয়? পায়ের হাড় বাঁকা হয়ে যায়, শিশুদের পায়ের হাড় এরকম বাঁকা হয়ে যায়, ধনুকের মতো বাঁকা হয়ে যায়। ধনুক বলতে ওই যে আমরা তীরটাকে ছুঁড়ে মারার জন্য, এই যে হাতে একটা জিনিস, এটা দিয়ে হচ্ছে তুমি তীরটাকে ছুঁড়ে মারলা, যেটা ছুঁড়ে গেল এটা তীর, আর এই হাতে আমার যেটা, এটা হচ্ছে ধনুক। এই যে দেখো পায়ের হাড় ধনুকের মতো বাঁকা হয়ে যায়। তারপরে রাতকানা রোগ, যেটা রাতকানা হইলে হচ্ছে অল্প আলোতে দেখতে পায় না, যেটা ভিটামিন এ এর অভাবে হয়। রিকেটস হয় হচ্ছে তোমার ভিটামিন ডি এর অভাবে। তারপরে স্কারভি ভিটামিন সি এর অভাবে। এই যে রোগগুলো, এইগুলো কি জন্য হচ্ছে? ভিটামিনের অভাবে হচ্ছে। তাহলে ভিটামিন সমৃদ্ধ খাবার আমাদের এই জন্য খাওয়া প্রয়োজন, যাতে ভিটামিনের অভাবজনিত এই রোগগুলো আমাদের না হয় এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তারপরে দেখো ভিটামিন আরও কি করতেছে? দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, তাপ উৎপাদন, শক্তি উৎপাদন, এই যে বিভিন্ন ধরনের কাজ, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তোমার যা যা লাগবে দেহে, এই সবগুলা কাজ কিন্তু আমাদের এই ভিটামিন বা খাদ্যপ্রাণটা করতেছে। ভিটামিন মানেই হচ্ছে তোমার খাদ্যপ্রাণ। রাফেজ শরীরের জন্য গুরুত্বপূর্ণ কেন? একটু আগেই আমরা যখন ওই যে শুকনা ফলের প্রশ্নটা পড়তেছিলাম, তখনই কিন্তু আমরা বলছি রাফেজ হচ্ছে আঁশ জাতীয় খাদ্য। সবার প্রথমে খাদ্যের উপাদান কিন্তু 6টা ছিল। কি কি ছিল? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ আর পানি। এই 6টা উপাদানের সাথে নতুন করে অ্যাড করা হয়েছে তোমার রাফেজ। কি জন্য নতুন করে অ্যাড করছে? অবশ্যই ওর গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। তাহলে এই যে রাফেজটা, এটা হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত, উদ্ভিদ কোষ থেকে পাওয়া। কারণ এই রাফেজ আমরা শুধু শাক সবজি, ফলমূল থেকে পাবো, যেগুলো আমরা উদ্ভিদ থেকে আহরণ করি, যে খাবারগুলো, ওই উদ্ভিদের ভিতরে হচ্ছে তোমার সেলুলোজ থাকে। কারণ আমরা কি জানি, উদ্ভিদের কোষ প্রাচীরের যে গঠনের জন্য কি কি লাগে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই উপাদানগুলা। সেলুলোজ হচ্ছে সবচেয়ে বেশি লাগতেছে, মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাহলে উদ্ভিদ থেকে আমরা এই সেলুলোজটা পাচ্ছি, কিন্তু এই সেলুলোজ মানুষের দেহ কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। কারণ সেলুলোজটাকে ভাঙার জন্য কি লাগে? সেলুলেজ এনজাইম লাগে। সেলুলোজকে ভাঙতে সেলুলেজ এনজাইম লাগে। এই যে সেলুলেজ এনজাইম, এটা মানুষের নাই, কিন্তু তবুও আমাদের এটা খাইতে হবে। কারণ এই সেলুলোজটা, মানে তুমি যখন, মানে রাফেজ যখন গ্রহণ করতেছো, তখন কি হয়? ও আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, বৃহদান্ত্রের ক্যান্সার, কোলন ক্যান্সার থেকে আমাদের অন্ত্রকে সুরক্ষিত রাখে। এরপরে হচ্ছে তোমার মানে আন্ত্রিক যে গোলযোগ, এগুলা সহজ পাচ্য হয়, মানে সেলুলোজটা হচ্ছে তোমার সহজ পাচ্য, যার জন্য আন্ত্রিক গোলযোগ হচ্ছে না। তাহলে এই যে রাফেজ সমৃদ্ধ খাবারটা, এটা তোমার দেহে পুষ্টি না দিলেও এই অন্যান্য কাজগুলো সম্পন্ন করার জন্য লাগবে। রাফেজযুক্ত খাদ্য গ্রহণে দেহের অতিরিক্ত চর্বি কমে যায় এবং বারবার ক্ষুধার প্রবণতা হ্রাস পায়। অবশ্যই একটা ভালো কাজ। দেখো চর্বি যদি কমে যায়, ফ্যাট জমা হয়ে থাকলে তো আমাদের রক্তনালী ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে আবার আমরা স্থূলও হয়ে যেতে পারি। তাহলে চর্বি যদি কমে যায়, তাহলে এটা একটা ভালো দিক। তারপরে নিয়মিত রাফেজ গ্রহণে পিত্তথলির যে রোগ, পিত্তথলিতে পাথর হওয়া, বিভিন্ন ধরনের রোগ হইতে পারে না। তারপর খাদ্যনালী ও মলাশয়ের যে ক্যান্সার, তারপরে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স কি? অ্যাপেন্ডিক্স হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ, বৃহদান্ত্র যেখান থেকে শুরু, ওই জায়গাটায় ছোট্ট একটা আঙুলের মতো অর্গান থাকে, যেটা হচ্ছে তোমার
অকেজো একটা অঙ্গ। মানুষের দেহে কিন্তু অনেক অকেজো অঙ্গ আছে, মানে যেগুলো বর্তমানে কোনো কাজ করে না, অতীতে কাজ করতো, যার জন্য সৃষ্টিকর্তা এগুলো তৈরি করছে, কিন্তু বর্তমানে এগুলো ব্যবহার না করতে করতে এগুলা অকেজো হয়ে গেছে। যেমন দেখো আমাদের তৃতীয় অক্ষি পল্লব, এই যে চোখের এই দুই জায়গায় ছোট একটু পল্লব থাকে, কিন্তু ওগুলা হচ্ছে তোমার বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে দেখবা অনেক বড়, কুমিরের ক্ষেত্রে বা ব্যাঙের ক্ষেত্রে দেখবা ওরা এরকম পাপড়ি মানে পাতা ফেলতে পারতেছে, কিন্তু মানুষের ক্ষেত্রে ওইটা কাজ করে না। এরকমই মানুষের আবার এই অ্যাপেন্ডিক্স যেটা আছে, এটা হচ্ছে এরকম একটা অর্গান যেটা বর্তমানে কোনো কাজ করে না। ধারণা করা হইতো যখন মানুষ গুহায় বসবাস করত তখন কাঁচা মাংস যখন খাইতো, মানে শিকার করেই ওখানে খেয়ে ফেলতো, তারপরে তো হচ্ছে তোমার আগুন আবিষ্কারের পরে পুড়ায় খাইতো বা সিদ্ধ করে হইলেও খায়, কিন্তু ওই একদম কাঁচা যখন খাইতো তখন এই অ্যাপেন্ডিক্সটা কাজ করতো। বর্তমানে ওর কোনো কাজ নেই। তাহলে যদি এই অ্যাপেন্ডিক্স জীবাণু দ্বারা মানে সংক্রমিত হয়ে যায় তখন কি হয়, এটা কিন্তু মানে জীবাণুর আক্রমণের কারণে ফুলে উঠতে পারে, ফুলে উঠে যদি মানে ফেটে যায় পেটের ভিতরে তাহলে কিন্তু মানুষের মৃত্যু হইতে পারে। তোমরা অনেক সময় যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের কথা শুনতে পারো, তাহলে এটা অবশ্যই একটা ভয়ঙ্কর রোগ। তারপরে হৃদরোগ, হার্টের যদি কোনো সমস্যা হয় সে ভয়ঙ্কর। তাহলে এই ভয়ঙ্কর রোগগুলা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, মানে আমাদের বডিটাকে সুস্থ রাখার জন্য আমাদের সেলুলোজ বা রাফেজ সমৃদ্ধ খাবার খাইতে হবে। তাহলে রাফেজ শরীরের জন্য কি জন্য গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ যে না এটা বলার তো আর কোনো মানে প্রশ্নই ওঠে না, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এত এত কাজ সম্পন্ন করতেছে। মনের বিশ্রাম বলতে কি বোঝায়? শারীরিক বিশ্রাম মানে তুমি কায়িক পরিশ্রম করতেছো, মানসিক পরিশ্রমও কিন্তু হয়। মানে পরিশ্রম তো আমরা দুই ধরনের বলতে পারি, শ্রম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কায়িক আর একটা হচ্ছে তোমার মানসিক। তাহলে তুমি সারাদিন অনেক খেলাধুলা অনেক পরিশ্রমের কাজ করলা, ওইটাতে তোমার বডি দুর্বল হয়ে যাবে, তুমি ঘুমাবা, তখন কি হবে আবার রিচার্জ হয়ে যাবে। কিন্তু মেন্টাল যে প্রেশারগুলো আমরা মাঝে মাঝে নেই না, যে অনেক চিন্তা ভাবনা করে কোনো একটা ম্যাথ ধরো তুমি করতে গেছো, এরকম মানসিক যে কাজ মানে মানসিক শ্রম দিয়ে যে কাজগুলা ওইগুলা মানে করার পরে আমাদের ব্রেইনের অবশ্যই একটা বিশ্রামের প্রয়োজন। তখন মনের যে বিশ্রামটা, মানে তুমি যে কোনো ধরনের দুশ্চিন্তা অশান্তি উদ্বেগ থেকে মনকে মানে একদম শান্ত করে একপাশে নিয়ে আসবা, ওই দুশ্চিন্তা একপাশে থাক, তুমি মানে শান্ত হয়ে একটা ঘুম যখন দিচ্ছ ওইটাই হচ্ছে তোমার মনের বিশ্রাম। মানে শুনলেই তো বোঝা যায় যে তোমার মানসিক একটা পিস প্রয়োজন। কি বলছে দেখো তো, আমাদের শরীরের পাশাপাশি মনেরও বিশ্রাম প্রয়োজন, কারণ শরীর ও মন হলো মানবদেহের অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, একটা খারাপ থাকলে আরেকটা কখনোই ভালো থাকে না। তুমি যদি একটু অসুস্থ হও, মানে অল্প একটু যদি তোমার বডিতে কোনো সমস্যা হয়, ধরো আজকে নখ কাটতে যায় নখটা একটু বেশি কেটে ফেলছো, পুরা দিন দেখবা হচ্ছে নখের এই জায়গাটা ব্যথা করতে থাকবে। এখন তোমার ওই এটার কারণে তোমার পুরা দিন দেখবা খারাপ যাচ্ছে, তোমার মন খারাপ হয়ে থাকবে। তাহলে শরীরের সাথে মন ওতপ্রোতভাবে জড়িত। তাহলে মানসিক দুশ্চিন্তা হতাশাগ্রস্ত যদি তুমি থাকো, মানে মন যদি খারাপ থাকে, তখন দেখবা যে মানে শারীরিক অশান্তি তৈরি হচ্ছে। মানে তুমি যতই সুস্থ থাকো তবুও দেখবে তোমার ভালো লাগতেছে না। তাহলে মনের প্রশান্তির জন্য আমাদের মনের বিশ্রাম প্রয়োজন। আর মনের বিশ্রাম হচ্ছে তোমার এই যে অশান্তি উদ্বেগ উদ্বিগ্নতা এগুলো সব একপাশে রেখে একটা সাউন্ড পিস একটা ঘুম দেওয়া, এটাই হচ্ছে মনের বিশ্রাম। এরপরে তামাককে মাদক দ্রব্য বলা হয় কেন? তামাককে মাদক দ্রব্য বলার কারণ হচ্ছে এইখানে ভিতর এরকম কিছু ক্ষতিকর পদার্থ থাকে, নিকোটিন থাকে, যেগুলো আমাদের দেহের শারীরিক মানসিক পরিবর্তন না মানে ড্যামেজ ঘটাইতে পারে। পরিবর্তন তো তোমার ভালোও হইতে পারে, ভালোর দিকেও তো পরিবর্তন বলি আমরা, কিন্তু এটা হচ্ছে তোমার খারাপের দিকে যাবে। মাদক হলো এমন সব পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটবে। এসব পদার্থ স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। ইয়েস, এই যে স্নায়ুতন্ত্রই হচ্ছে আমাদের পুরো বডিটাকে ব্রেইনের সাথে কানেক্ট করতেছে। মানে তুমি যেটা কল্পনা করো, যেটা ভাবতেছো ওইটা তোমার মানে হাত দিয়ে করতেছি আমরা, পা দিয়ে, মানে এই যে শরীরের ঐচ্ছিক পেশিগুলোর যে নড়াচড়া এগুলা কিন্তু আমাদের ব্রেইনে যাচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তাহলে স্নায়ু যদি ড্যামেজ হয়ে যায় তোমার কিন্তু মানে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে বা এলোমেলো হয়ে যাবে। তখন দেখবা যারা মাদকে মানে আসক্ত হয় তাদের ক্ষেত্রে দেখবা ওরা হচ্ছে মানসিকভাবেও হচ্ছে তোমার মানে কিরকম পাগলের মতো হয়ে যেতে থাকে। ওদের মস্তিষ্ক সৃজনশীল কর্মকাণ্ড করতে পারে না, স্বাভাবিক চিন্তা ভাবনা করতে পারে না, শুধু তোমার হচ্ছে মানে নেশা দ্রব্য মানে ওইগুলাই হচ্ছে খুঁজতে থাকে, মানে মাথায় যদি এটাই ঘুরতে থাকে। এবং শারীরিক যে সমস্যা যদি আমরা বলি, এই যে বিষাক্ত পদার্থ যখন তোমার রক্তের সাথে মিশে যাচ্ছে তখন কি হবে, রক্ত যত জায়গায় ফ্লো করবে সব জায়গায় বিষাক্ত পদার্থটা চলে যাবে। এখন রক্ত তো আমাদের দেহে পুরা সব জায়গায়, মানে কোষের মানে দেহের এরকম একটা কোষ পাবা না যেখানে হচ্ছে রক্ত পৌঁছাচ্ছে না। তাহলে রক্ত যখন এই পুরা দেহে ছড়াবে, যখন হার্টে পাম্প হইতে যাবে হার্টে তোমার সমস্যা হইতে পারে, যখন ফুসফুসে যাচ্ছে
ফুসফুসে সমস্যা হবে, কিডনিতে যখন ছাকনের জন্য যাচ্ছে কিডনিতে সমস্যা হইতে পারে। তাহলে এই শারীরিক সমস্যাগুলা সাথে মানসিক সমস্যাগুলা সব কিছু কি জন্য হচ্ছে? ওই মাদক দ্রব্যে থাকা যে বিষাক্ত পদার্থগুলো আছে বা নিকোটিন আছে, ওই নিকোটিনের কারণে। এখন নিকোটিন যখন তুমি দীর্ঘমেয়াদী মানে মানে নেশা হয়ে গেছে, ধরো ওইটা ছাড়া তোমার চলতেছেই না, অনেক ঘন ঘন তুমি গ্রহণ করতেছো, সেক্ষেত্রে কি হবে? দীর্ঘমেয়াদী এই যে নিকোটিন গ্রহণ শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তুমি যখন এটা গ্রহণ করতেছো মানে এই নেশাদ্রব্যগুলা, তখন তুমি সাময়িক সময়ের জন্য কিছুটা আনন্দ পাবা, তোমার স্নায়ুতন্ত্রে সাময়িক সময়ের জন্য কিছু উত্তেজনা তৈরি হবে, কিন্তু পরবর্তীতে যখন ড্যামেজ শুরু হবে তখন ওইটা কিন্তু তোমার ক্যান্সার পর্যন্ত চলে যাবে। তাহলে তামাককে আমরা মাদকদ্রব্য কেন বলবো? কারণ তামাক গ্রহণের মাধ্যমেও তোমার এই মাদক মানে মাদকের তো আরও প্রকারভেদ আছে, আরও মাদকদ্রব্য আছে, ওইগুলা গ্রহণ করলে যে সমস্যাগুলো হচ্ছে তামাক গ্রহণ করলেও সেম এই সমস্যাগুলোই হচ্ছে। তাহলে তামাককে কেন আমরা মাদকদ্রব্য বলবো না? এটাও একটা মাদকদ্রব্য। এরপরে কি বলছে দেখো তো, ঘি কি ধরনের ক্যালোরিযুক্ত খাদ্য? ঘি হচ্ছে তোমার চর্বি, তাই না, ফ্যাট জাতীয় খাদ্য। এখন ঘি হচ্ছে স্নেহ জাতীয় বা ফ্যাট সমৃদ্ধ খাদ্য। স্নেহ পদার্থ হচ্ছে আমরা ওইটাকে যদি ভাঙতে থাকি, মানে যে কোনো পদার্থকে ভাঙলে তো আমরা মৌলিক একটা একক পাই, মানে ক্ষুদ্রতম একটা একক যেটাকে আর ভাঙা যায় না, মানে একদম মূল ইউনিট যেটা বলতে পারি। তাহলে স্নেহকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই। যেমন গ্লুকোজকে যদি আমরা মানে শর্করাকে যদি ভাঙি সেক্ষেত্রে গ্লুকোজ পাবো, আমিষকে যদি ভাঙি অ্যামিনো অ্যাসিড পাবো, ওইরকমই স্নেহকে যদি আমরা ভাঙি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাই। এইদের সমন্বয় হচ্ছে তোমার চর্বি গঠিত। এখন চর্বি জাতীয় খাদ্য, এখানে যদি তোমার ঘি না বলে দিয়ে মাখন, পনির এগুলো বলতো, সেক্ষেত্রে আমরা সেম এই উত্তরগুলোই বলতাম, মানে এগুলো হচ্ছে স্নেহ সমৃদ্ধ খাদ্য। এবার স্নেহ সমৃদ্ধ খাদ্য কিন্তু আমরা খাদ্য পিরামিডে একদম টপে বসাইছিলাম, তাই না? মনে আছে যে খাদ্য পিরামিড যখন আমরা আঁকছিলাম, খাদ্য পিরামিডের একদম নিচে এটাকে আমরা 4টা সেগমেন্টে ভাগ করছিলাম। একদম নিচে আমরা দিছিলাম হচ্ছে শর্করা, এর উপরে দিছিলাম ভিটামিন, তার উপরে দিছিলাম আমিষ, এবং সবচেয়ে উপরে ছিল স্নেহ, তাই না? সবচেয়ে উপরে দেওয়ার মানে কিন্তু এরকম না যে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওকে আমাদের সবচেয়ে কম পরিমাণে খাইতে হবে, কারণ খাদ্য পিরামিডের একদম টপটা হচ্ছে অল্প ক্ষেত্রফলের, আর নিচের দিকে যত যাবা ওর ক্ষেত্রফল বাড়তে থাকবে। ক্ষেত্রফল যেটা বেশি সেটা তোমাকে বেশি গ্রহণ করতে হবে, আর ক্ষেত্রফল যেটা কম সেটা কম গ্রহণ করতে হবে। তাহলে স্নেহ জাতীয় খাবার আমাদের কম গ্রহণ করা লাগবে। কি জন্য? কারণ এটা তুমি অল্প একটু খাইলেই বেশি শক্তি দিচ্ছে। কি জন্য? আমি একটু তোমাকে কনসেপ্টে বলি। তুমি যদি 1 গ্রাম শর্করা গ্রহণ করো তাহলে তুমি কি পাবা? 4 কিলো ক্যালোরি শক্তি পাবা। অথবা তুমি যদি 1 গ্রাম আমিষ গ্রহণ করো সেক্ষেত্রেও তুমি 4 কিলো ক্যালোরি শক্তি পাবা। কিন্তু যদি তুমি 1 গ্রাম স্নেহ গ্রহণ করো তুমি শক্তি পাবা হচ্ছে 9 কিলো ক্যালোরি। তাহলে তুমি বুঝো যে অল্প একটু গ্রহণ করলে বেশি শক্তি পাচ্ছ, তাহলে তো তোমার এটা বেশি পরিমাণে গ্রহণ করার দরকার নেই। বেশি পরিমাণে যদি গ্রহণ করো সেটা তোমার দেহে জমা হয়ে যাবে, রক্তনালীতে জমা হইতে পারে, অথবা তোমার তলপেটে মেদ আকারে জমা হইতে পারে। এখন স্নেহ জাতীয় খাবারের আবার প্রকারভেদ আছে। একটা প্রাণীজ চর্বি হইতে পারে, যেমন গরুর মাংসের সাথে আমরা যে চর্বিগুলা দেখতে পাই ওইগুলো এক ধরনের চর্বি। আবার ধরো তুমি ওই যে ভোজ্য তেল, পেঁয়াজু বেগুনি ভাজার জন্য যে তেলগুলো আমরা ব্যবহার করি ওইটাও কিন্তু তোমার চর্বি জাতীয়, মানে চর্বি। তাহলে এই যে এক একটা এক এক জায়গায় জমা হয়, তোমার যে ভোজ্য তেলগুলা ওগুলো হচ্ছে তোমার তলপেটে মেদ তৈরি করতেছে, এবং ওই প্রাণীজ চর্বি যেগুলা ওগুলো হচ্ছে তোমার রক্তনালী ব্লক করতেছে। তাহলে দুইটাই ক্ষতিকর, কিন্তু ওই ব্লক যেটা করতেছে রক্তনালী ওইটা বেশি ক্ষতিকর, তাই না? তাহলে এই যে ঘি কোন ধরনের ক্যালোরিযুক্ত খাদ্য? ক্যালোরি হচ্ছে ওই যে 9 কিলো ক্যালোরি, এই হিসাবটা। ক্যালোরি হচ্ছে আমাদের খাদ্য বস্তু থেকে যে শক্তিটা পাই, খাদ্য শক্তি পরিমাপের একক, এটা হচ্ছে ক্যালোরি। তাহলে ঘি কোন ধরনের ক্যালোরিযুক্ত খাদ্য? এটা হচ্ছে অল্প খাইলে বেশি শক্তি পাওয়া যায়, যেটা জারণের ফলে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি। এরপরে জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? কারণ জাঙ্ক ফুডে কোনো পুষ্টি উপাদানই নেই, মানে শরীরের জন্য প্রয়োজন এরকম কোনো উপাদানই নেই। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলা দেখতে তোমার অনেক বেশি আকর্ষণীয় বা লোভনীয় হয়, খাইতেও অনেক মুখরোচক হয়, কিন্তু ওখান থেকে কোনো পুষ্টি উপাদান তুমি পাবা না। এমন ধরনের খাদ্য যেখানে স্বাস্থ্যগত উপাদান নাই বললেই চলে, কিন্তু মুখরোচক বা দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়, এই খাদ্যগুলোই হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। এখন সুস্বাদু করার জন্য এসবে কি দেওয়া হয়? অতিরিক্ত রাসায়নিক পদার্থ, স্মেল দেওয়া হয়, মানে তুমি বাইরে থেকেই হচ্ছে ঘ্রাণে পাগল হয়ে যাবা। এরপরে আবার ধরো কালার দেওয়া হয়, মানে কালারগুলোর কারণে অনেক বেশি আকর্ষণীয় দেখা যায়, কিন্তু ওইখানে তোমার প্রয়োজনীয় যে খাদ্য উপাদান ওগুলো মোটেও থাকে না। চর্বি, চিনি, মানে যেগুলো বেশি খাইলে ক্ষতি ওই জিনিসগুলোই বেশি থাকে।
তারপরে যার ফলে কি হয়, অতিরিক্ত চর্বি পরবর্তী সময়ে দেহে চর্বি হিসেবে যখন জমা হচ্ছে তখন তুমি স্থূল হয়ে যাচ্ছ অথবা মেদ জমতেছে। এবং অতিরিক্ত চিনি কি হয়, চিনি আমাদের দাঁত ত্বক কিন্তু নষ্ট করে দেয়। এছাড়া এসব খাদ্যের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ কিছুই থাকে না, তুমি শুধু শুধু খেয়ে মানে টাকা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, সবকিছুই। যার জন্য এই জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে কি বলছে দেখো তো, হৃদরোগ প্রতিরোধে রাফেজের ভূমিকা। হৃদরোগ প্রতিরোধে রাফেজের ভূমিকা, এই যে রাফেজ হচ্ছে খাদ্য আঁশ, আগের প্রশ্নটাতেই আমরা বলছিলাম তাই না। এই আঁশ জাতীয় খাদ্যগুলা আমাদের হৃদরোগের ঝুঁকি কিভাবে কমাচ্ছে বা হৃদরোগ প্রতিরোধ করতেছে কেমনে দেখো তো। এটা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। এই যে কোলেস্টেরল, এটা আবার 3 ধরনের আছে, একটা হচ্ছে এলডিএল, এইচডিএল আর ট্রাইগ্লিসারাইড। কি বলছি, এলডিএল, এইচডিএল এবং আরেকটা হচ্ছে তোমার ট্রাইগ্লিসারাইড। এই 3 ধরনের কোলেস্টেরল আছে। এই কোলেস্টেরলগুলো আবার ক্ষতিকর আবার উপকারী দুই ধরনেরই কিন্তু আছে। ক্ষতিকর কোলেস্টেরলও আছে, উপকারী কোলেস্টেরলও আছে। তাহলে উপকারী হইলে তো উপকারী ভালো, কিন্তু ক্ষতিকর যেগুলা ওগুলা তো আমাদের কমানো প্রয়োজন। এখন এই কোলেস্টেরলের মাত্রা যখন কমাচ্ছে, কোলেস্টেরল বলতে তোমার চর্বি বা ফ্যাট, তাহলে হৃদরোগ হওয়ার জন্য এই কোলেস্টেরলটা দায়ী। কোলেস্টেরলকে যখন কমায় দিচ্ছে তখন তো হৃদরোগের ঝুঁকিও কমে যাচ্ছে তাই না। তাহলে এই যে রাফেজ কি করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। কোলেস্টেরল কমাইলে রক্তনালীতে চর্বি জমা কম হয়। এই ধরো রক্তকণিকাগুলো ফ্লো করতেছে, এই যে অনেকগুলো রক্তকণিকা ওরা নিজের গতিতে ফ্লো করতেছে। কিন্তু যখন এই রক্তনালীতে চর্বি জমে যাবে, ধরো এই জায়গায় চর্বি জমা হয়ে গেল, ওদের চলাচলের পথটা সরু হয়ে গেল না, দেখো তো এই চিকন পথ দিয়ে কিন্তু ওরা আগের গতিতে ফ্লো করতে পারবে না। যার জন্য এই রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং এই প্রাচীরের দিকে হচ্ছে তোমার চাপ তৈরি হয়। ওরা সবাই এসে এখানে একটা ব্রেক কষবে না, যে আরে এখান দিয়ে তো এরকম ফ্লোতে আর যাওয়া যাচ্ছে না, থেমে যাওয়া লাগবে। তাহলে ওদের প্রাচীরে যখন যে চাপটা দিবে, প্রাচীরটা কিন্তু বিদীর্ণ হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। ব্রেনে হইলে ব্রেন স্ট্রোক, হার্টে হইলে হার্ট অ্যাটাক, এই সমস্যাগুলো হয়। তাহলে রাফেজ কি করতেছে, ওই কোলেস্টেরলটাকে কমাচ্ছে। কোলেস্টেরল কমাইলে হৃদরোগের ঝুঁকিও কমে যাবে। এরপরে রাফেজ আবার তোমার পরিপাক তন্ত্রটাকে আমাদের সুস্থ রাখতেছে। কি করে, এই যে হজম প্রক্রিয়াটাকে সহজ করে, কারণ রাফেজ জাতীয় খাবার হচ্ছে তোমার সহজ পচ্য, তাড়াতাড়ি হচ্ছে ভেঙে যায়। তারপরে তোমার কোলন ক্যান্সার বা বৃহদান্ত্রের যে সমস্যা ওগুলা থেকে আমাদেরকে রেহাই দেয়। তাহলে অনেক অনেক উপকার করে, যার ভিতরে এই হৃদরোগ প্রতিরোধ করাটা একটা। তাহলে হৃদরোগ প্রতিরোধে রাফেজ জাতীয় খাবার কি করতেছে, কোলেস্টেরল কমাচ্ছে। কোলেস্টেরল কমাইলে হৃদরোগের ঝুঁকিটাও কমে যায়। তাহলে আমরা বলতে পারি যে রাফেজ সমৃদ্ধ খাদ্য আমাদের হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য প্রয়োজন। বিভিন্ন শুধু হৃদরোগ না, অনেক ধরনের সমস্যা সমাধানের জন্যই কিন্তু দরকার। তাহলে এই যে 15টা অনুধাবনমূলক প্রশ্ন আমরা সমাধান করলাম, দৈনন্দিন জীবনের সাথে এগুলা তোমরা সবাই পরিচিত, ওতপ্রোতভাবে এই কথাবার্তাগুলো আমাদের জড়িত, কিন্তু এগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা বা এত স্পেসিফিকভাবে কিন্তু আমরা জানতাম না। তাহলে বিজ্ঞান আমাদের জীবনের সাথে দরকার মিলে মিশে আছে, কিন্তু ওই কথাবার্তাগুলোই আমরা আরেকটু ডিটেলসে বা বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ পড়াটাই হচ্ছে এই আমাদের সায়েন্সের কাজ। সায়েন্স কিন্তু সহজ তাই না। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।